অবশেষে শরীফ ওসমান হাদি মারা গেছেন। গতকালকে আনুষ্ঠানিকভাবে সেইটার ঘোষণা বা সেই ইনফরমেশনটা আমাদের জানিয়েছেন খোদ ইনু সরকার, ইনু সাহেব। কি হচ্ছে হাদির মৃত্যু উত্তর পরবর্তীকালে ঢাকাতে? এই ইস্যুটার হেডলাইন হলো কে কে ইন্ডিয়ান হেজিমনি ফেরত আনার পক্ষে। এটা হচ্ছে মূল ইস্যু, এখনকার মূল ইস্যু এইটা। এটা মূল ইস্যু বললেও আমরা চাই বা না চাই ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে থাকবে না কি থাকবে না, এটা মুখ্য প্রশ্ন বাংলাদেশের রাজনীতির। এটা যত দিন যাবে এখন থেকে, এটা আগেও ছিল, আমরা উপেক্ষা করে এই ১.৫ বছর চেষ্টা করে গেছি এটাকে পাশে ফেলা রেখে আমার ক্ষমতায় যাওয়ার চেষ্টা। আমার ক্ষমতা আছি এখন, আমার ক্ষমতাটা আমার লাভ কি, এই প্রশ্ন উত্তরে আমার এটা কাজে লাগে কিনা, সেগুলোর দিকে আমরা হাত পাততে চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি না। এটা আবার প্রশ্নটা সামনে চলে আসছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে মূল প্রসঙ্গ কিন্তু ইন্ডিয়ান হেজিমনিটা যাবে কিনা, এ সম্পর্কে কে কি পজিশন নিব, কিভাবে যাবে। এই পজিশন আমরা যতই চেষ্টা করি না কেন, আমি এটার পাশ কাটায় যাব, এটা আমার কিছু না, এটা আমাদেরকে ছাড়বে না। এটা বাংলাদেশের মুখ্য প্রশ্ন হয়ে থাকবে, আছে এবং থাকবে আরো যতদিন এটা কোনো সমাধান আমরা না দিব। আমরা যদি মনে করি এটাকে পাশ কাটায় আমরা অন্যদিকে চলে গেছি, মানেটা হলো যে আমরা আসলে ইন্ডিয়ান হেজিমনিটাকে রেখে দেওয়ার পক্ষে কাজ করছি, এর অর্থ হয়ে যাবে এটা আর কি। তো অ্যাকচুয়ালি প্রসঙ্গটা কি হয়ে গেছে দেখেন, গতকালকে যে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানটের অফিস বা ছায়ানটের বিল্ডিং, এরকম আরো অনেক কিছু, এনিথিং যা ইন্ডিয়ান হেজিমনি, যা ডাইরেক্টলি আওয়ামী লীগের সাথে জড়িত থাক বা না থাক, যা ইন্ডিয়ান হেজিমনিকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করছে আজ অথবা বহুত পুরান কাল থেকে, এর সবগুলোকে একটা টার্গেট করা হয়েছে। এখন যেমন ধরেন আজকে প্রথম আলোর সামনে, প্রথম আলোর বিল্ডিং এর সামনে সম্ভবত কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, তিনি গিয়ে দাবি করছেন এটা কঠোর বক্তৃতা দিয়ে গণতান্ত্রিক অধিকার। আমার কি গণতান্ত্রিক অধিকার নেই? সেম প্রথম আলো এই কথা বলবে, মতিউর রহমান এই কথা বলবে, আমার কি গণতান্ত্রিক অধিকার নেই পত্রিকার বাইর করার, ইন্ডিয়ার পক্ষে দালালি করার? আবার বলছি, মূল প্রসঙ্গটা ইন্ডিয়ান হেজিমনি, একে পাশ কাটায় আপনি গণতন্ত্র, আপনার অধিকার, এইসব কথা বলে পার হতে পারবেন না। কেউ কেউ দাবি করতেছেন, কালকে তো আমরা ডেইলি স্টার অফিসে গিয়েছিলাম ওখানকার স্টাফদেরকে উদ্ধার করতে। আপনারা স্টেটমেন্ট দিবেন আনিস আলমগীরের পক্ষে এবং বলতেও পারবেন না, প্রকাশ করতে পারবেন না, পরিষ্কার করে বলতে পারবেন না যে আনিস আলমগীর কি তার প্রফেশনাল কাজের জন্য জেলখানায় গেছেন, বলতে পারবেন না। কিন্তু আনিস আলমগীরের পক্ষে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে। আপনি ডেইলি স্টার ধ্বংস হয়ে যাচ্ছে, আগুন লেগে পুড়ে যাচ্ছে, তারা স্টাফ উদ্ধার করতে যেতে হবে, এগুলা বললে এগুলো আড়াল করলে হবে? মূল প্রসঙ্গে পাশ কাটিয়ে, ইন্ডিয়ান হেজিমনিকে পাশ কাটিয়ে আপনারা কে কি করতে চান, চেয়ারটা কি আসলে, ওইটা আপনাকে বলতেই হবে। আপনি যে কেউ আগুন লাগলে কেউ পুড়ছে কিনা বা আগুন লাগছে ঘর থেকে বেরোনোর জন্য আমি একটা রাস্তা করে দিয়ে গেছিলাম, এগুলো বলতে আপনি যাইতেই পারেন, কিন্তু মূল প্রসঙ্গ থেকেই যাবে, আপনার পিছনে তাড়া করবে। ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে আপনার পজিশন কি, এটা আপনাকে তাড়া করতে থাকবে। হাদি মারা গেছে, এই জিনিসটাই আপনার পিছনে লাগিয়ে দিয়ে গেছে। ইন্ডিয়ান হেজিমনির পক্ষে আমি পজিশন নিয়ে থাকার কি আমার গণতান্ত্রিক অধিকার নাই? এ হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন। দেখেন ঘুরে ফিরে কথাটা কিন্তু আবার ইন্ডিয়ান হেজিমনির পক্ষে কাজ করতে পারবো কি পারবো না, ইন্ডিয়ান হেজিমনি কেন্দ্রিক হবে। আপনি যত এটাকে লুকায় রাখেন না কেন, ওটা পিছনে রেখে আপনি আপনার কথাটা বলবেন। আপনি এখন বলতেছেন আপনার গণতান্ত্রিক অধিকার আছে কিনা, আসলে এটা জবাব কি? যেমন ধরেন আমি আর একটা প্যারালাল টানি আপনাদের কাছে, 25শে মার্চ রাত্রের ঘটনা। যারা ইয়াং একেবারে তারা হয়তো সবটা জানেন না, আচ্ছা শুনেছেন। আমি সবার জন্য একটা মোটা দাগে স্বল্প কথায় বলে দিই। 25শে মার্চ ছিল পাকিস্তান আর্মির দিক থেকে
পুরো বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান অংশ এটাকে কন্ট্রোলে নেওয়ার দিন, সরাসরি বল প্রয়োগ করে। তাতে লোক মারতে হলেও কিচ্ছু করার নাই তার। এই পজিশন থেকে তারা কাজটা করেছে। তাতে কতজন লোক মরবে তা কিছুই করার ছিল না তার। কারণ ওই দিন তাদের সিদ্ধান্তটা ছিল ফাইনাল। যেমন ধরেন ওদের প্র্যাকটিক্যাল যদি আমি দেখি, প্র্যাকটিক্যাল সমস্যাটা কি? প্র্যাকটিক্যাল সমস্যা হলো যে বাঙালি বেঙ্গল রেজিমেন্ট নাম দিয়েছে, এটা আর্মির ভিতরে আছে। বাংলাদেশের বর্ডার গার্ড আছে, তার ভিতরে একটা বিরাট অংশ ন্যাচারালি বাঙালি হবে। কমান্ডার যতই পশ্চিম পাকিস্তান থাকুক না কেন, আপনার যেটাকে আমরা বলতাম, একটাকে বলতাম পিলখানা, তখনও একটা পিলখানা শব্দটা আমরা ইউজ করতাম অন্য অর্থে। পিলখানা ইজ দ্য হেডকোয়ার্টার অফ বিডিআর, ওই অর্থে পিলখানা। 25 মার্চে বটে। আরেকটা ছিল আপনার রাজারবাগ। দেখেন শব্দগুলো খেয়াল করে দেখেন, একটা ছিল পাকিস্তান আর্মির ভিতরে বেঙ্গল রেজিমেন্ট, আর ছিল বিডিআর, বিডিআর হেডকোয়ার্টার পিলখানা বলা হতো সিম্বলিক্যালি, আর হলো রাজারবাগ পুলিশের হেডকোয়ার্টার। এই তিনটা জায়গায় যারা সশস্ত্র বাঙালি, ফলে এদেরকে ডিজাইন করা ছাড়া পাকিস্তানি গভর্নমেন্ট বুঝে গেছিল তার আর কোনো উপায় নেই, এটা হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে তার শেষ চেষ্টা হিসেবে, শেষ চেষ্টার ইয়ের জন্য না, মানে আবার বাঙালিদের সাথে ভালোভাবে থাকতে হবে সে ওই চিন্তা করে না, এটাকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে ঠেকাইতে গেলে তার লাস্ট চেষ্টা এটা, সেইটা বিচ্ছিন্ন হওয়া থেকে ঠেকাই দেওয়ার চেষ্টা। কিন্তু পলিটিক্যাল আর কোনো সেটেলমেন্টের জায়গা নাই এটা। সেইটারই রাত ছিল 25শে মার্চ। এই জন্য খেয়াল করে দেখবেন যে 25শে মার্চে তার টার্গেট করেছে সেসব জায়গায়, যাতে এই তিনটে জায়গায় যারা সশস্ত্র, লিগ্যালি সশস্ত্র, বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত কিন্তু বাঙালি, তাদেরকে ডিসআর্মামেন্টের প্রোগ্রাম মূলত ছিল এটা। আর সেই সাথে এটা মনে রাখ ক্ষোভ, এটা সিম্বলিক্যালি দেখায় দেওয়া, জগন্নাথ হলে হামলা দেওয়া, ঢাকা মসজিদে হামলা দেওয়া, যেহেতু ওখান থেকে মুভমেন্টটা বেশি করে উঠেছিল। এখন দেখেন, কেউ যদি বলে, বাঙালিরা কেউ যদি বলে 25 মার্চ হামলা করা হলো কারণ আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল, পারবে না বলতে? তৎকালীন পাকিস্তানের কোর্টে গিয়ে আমরা মামলা করে দেব না? গণতান্ত্রিক অধিকার কেমন হতো জিনিসটা? দ্বন্দ্ব সংঘাত যখন সশস্ত্রতায় গড়ায় গেছে, তখন আপনি সেটাকে কোর্ট পাড়া আটকে রাখতে চাইবেন গণতান্ত্রিক অধিকার বললে? পারবেন? ভালো করে বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। দ্বন্দ্ব সংঘাত যখন সশস্ত্রতার দিকে চলে যেতে যাচ্ছে, তখন তাকে আর আপনি কোর্ট পাড়ায় গণতান্ত্রিক অধিকার বলে আটকে রাখতে পারবে না। সেম দ্বন্দ্ব সংঘাত যখন ইন্ডিয়ান হেজিমনি আমি আনবই, ইন্ডিয়ান হেজিমনিতেই আমার স্বার্থ, এই বলে ডেসপারেটলি যখন মুভ করা শুরু করবে, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, এনিথিং, এনিবডি, হোল আওয়ামী লীগ, হোল তারেক জিয়া যখন মনে করবো এটা ইন্ডিয়ান হেজিমনিক, আই ডোন্ট কেয়ার, আমাকে ক্ষমতা যেতে হবে। জামাতে ইসলাম যদি মনে করে আমি তো পিছন পড়ে যাচ্ছি, আমাকে সারা কুকুরের সাথে দেখা করতে লন্ডন যেতে হবে, তাতে ইন্ডিয়ান হেজিমনি হয়ে গেল কিনা আই ডোন্ট কেয়ার। দেখেন কি অবস্থা। ও তো বলবে হেজিমনির পক্ষে থাকাটা আমার গণতান্ত্রিক অধিকার। এবার বুঝতে পারছেন গণতান্ত্রিক অধিকার কোথায় কাজ করবে আর কোথায় কাজ করবে না? তাহলে আজকে সারা হোসেন যে আবদারটা করেছে প্রথম আলো অফিসের সামনে, সম্ভবত সেটার উত্তর কি আসলে? কারণ আপনার ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দালালি করা, এটাও যদি আপনি গণতান্ত্রিক অধিকার বলে চালায় দেন, এটা কি টিকবে? খুব সিরিয়াস প্রশ্ন। 25শে মার্চে আপনি কি গণতান্ত্রিক অধিকার বলে পাকিস্তানের আর্মিদেরকে তার আক্রমণ হাত থেকে ঠেকাইতে পারবেন? হচ্ছে এবার সো দ্বন্দ্বটাকে বোঝার চেষ্টা করেন। এই কথাগুলো আমার মাথায় আসছে আসলে, ব্যাকগ্রাউন্ডটা বলে দিক, খুব লোকটার নাম বলতে চাচ্ছি না আমি, কারণ লোকটার নাম বলে তাকে তাকে জড়িত করে ফেলাটাও ঠিক হবে না। আমি জানি না সে কবে আমার ফ্রেন্ড হয়ে আছে, এর মানে একজন এখন তো জানেন যে কেউই একটা বড় কিছু হইতে চায়, মানে লেখক কিছু একটা হইতে চায়, তার ডাইরেক্ট ইনডাইরেক্ট দূরবর্তী অথবা একেবারে ঘনিষ্ঠভাবে প্রথম আলোর সাথে সম্পর্ক থাকে। এই লোকেরও ছিল, আছেও এখন অনুমান করি। তার একটা লেখা লিখছে সেখানে বলছে
শুরুটা এরকম। নাগরিক সমাজের হয়ে আমরা কয়েকজন আজ প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট ভবনে পরিদর্শনে যাই। পুরা ডেইলি স্টার ভবন শেষ, পুরে শেষ। প্রথম প্রকাশনী মানে ওদের যে বই প্রকাশের যে সেকশনটা, সেটা পুরানো হয়ে গেছে। পুরা ঘটনা প্রি প্ল্যান্ড, এতই প্রি প্ল্যান যে বাসে করে যে প্রথম আলোতে, বাসে করে যে কিন্তু কোন প্রাইভেট কারে না, বাসে করে যে প্রথম আলোতে প্রকাশনায় আগুন দেওয়া হয়েছে। যারা যারা যার অ্যাড্রেস আমি এতদিন ধরে লিখেও জানতাম না। হ্যাঁ, আপনারা বলবেন দিনকাল সংগ্রাম বা আমার দেশের সময় কোথায় ছিলেন আপনি? যে আমি তখনও প্রতিবাদ করেছি, বাট ছোটভাবে, অত বড় পরিসর আমার ছিল না। সবচেয়ে মারাত্মক একটা কথা লিখেছে প্রথম আলোর সপক্ষে। পুরা জুলাই আন্দোলনের প্রথম আলো যে ভূমিকা রেখেছে, কি সাংঘাতিক কথা, কয় কি, পুরা জুলাই আন্দোলনে যে ভূমিকা রাখছে তা এইসব অ্যানার্কিস্টরা যারা কালকে প্রথম আলো পড়ে দিছে, তারা তা রাখতে পারে নাই। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম আলোর আগের কিছু দোষ ছিল, জুলাই মাস থেকে ওটা ভালো হয়ে গেছিল। আমি আবার বলতেছি, ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গটা হঠাৎ করে শুরু হয় নাই, তো হঠাৎ করে শেষও হবে না। প্রথম আলোর এইটার পক্ষে কাজ করাটা লাগাতার, এবং এইটাই তার প্রতিদিন যে উনারা ভাত খান প্রথম আলো সংশ্লিষ্ট লোকেরা, ইনক্লুডিং মতিউর রহমান, এই ভাতের টাকাটা আসে ইন্ডিয়ান হেজিমনির টাকা দিয়ে। যে টাকাটা দেয়, বাংলাদেশে কোনো পত্রিকা নিজের পায়ে নিচে দাঁড়াইতে পারে নাই। এটা অলওয়েজ অন্য কেউ টাকা দেয়, চালাতে হয় বাইরে থেকে। অন্যদের সাথে প্রথম আলো ফারাক খালি এতটুকুই যে সে রয়ের টাকাটা নিয়ে ভর্তুকি দিয়ে কাভার করে, রুস্তমিটা ওখান থেকে করে। এখন এইটাকে আপনি পাশে ফালা রেখে সময় জুলাইয়ের পক্ষ নেবেন আর লাগাতার এর বিরুদ্ধে কাজ করবেন, ইন্ডিয়ান হেজিমনি বজায় থাকে তার চেষ্টা করবেন, আওয়ামী লীগ যেন আবার ফিরে আসে সেই চেষ্টা করবেন। আওয়ামী লীগ কত ভালো, মানে কত ভালো ভালো কাজ করছে দেশের জন্য, এগুলোর জন্য প্রচার প্রপাগান্ডা করবেন। এটা হবে? মূল প্রশ্ন তো আপনি এড়াই যাচ্ছেন। ইন্ডিয়ান হেজিমনি, এই হচ্ছে মূল প্রশ্ন। আপনি এমনে যান অমনে যান, এই প্রসঙ্গটা বাদ দিয়ে পত্রিকার প্রকাশনার রাইট আছে কিনা, হবে এটা দিয়ে, এটা তো প্রকাশনা রাইটের প্রশ্ন। মানে আপনি বলতে যাচ্ছেন যে পত্রিকা হেজিমনির পক্ষে দালালি করবে, এই রাইট আছে কিনা, এটা হচ্ছে মূল প্রশ্ন। আপনি সেখান থেকে আলাদা করে নিয়ে শুধু পত্রিকাটার উপর আগুন দেওয়াটা কি ঠিক হয়েছে, এটা বললে হবে না তো। মূল প্রসঙ্গটাকে আপনি এড়াই যাচ্ছেন, হেজিমনির দিকটাকে আপনি ঢেকে দিতে যাচ্ছেন, ওটা কিছু না। কেন তার গণতান্ত্রিক অধিকার পত্রিকা ছাপানোর, এটা কেন হাত দিলেন? এই যে যতবার আপনি এইভাবে স্লিপ করে অন্যদিকে নিয়ে যেতে ঢাকা দিয়ে দেবেন, ততবার আপনি ঘুরে ফিরে আপনি নিজেও, আপনিও ইন্ডিয়ান হেজিমনির দালাল হলেন, জেনে অথবা না জেনে। এই হলো ফারাক। এখন আপনারা যতই বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য বলছি আমি এই কথাটা, ইন্ডিয়ান হেজিমনির প্রসঙ্গটাকে যতই পাশে সরে রাখবেন না, আমি জানি না এটা সম্পর্কে, অথবা এটাকে আপনি এখন প্রগতিশীলতা দিয়ে ডেকে দিলেন, এবং ইসলামিস্ট আমরা মুসলমান, সেই জন্য আপনি তো প্রগতিবাদী, প্রগতিবাদটা সঠিক পথ, এই বলেও যদি আপনি ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়ায় যান, কিচ্ছু দাঁড়াল হবে না। বাংলাদেশ এখন একটা এমন চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যে আপনাকে ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। সচেতনভাবে আপনি বিরোধিতা করবেন কি করবেন না, এটা গণতান্ত্রিক অধিকার দিয়ে আপনার সলভ হবে না, আপনার রাইট। এটা প্রথম আলো, ডেইলি স্টার চালানো, রয়ের টাকা নিয়ে এসে চালানো আমরা রাইট। আপনি তো রয়ের টাকায় নেই এটা বলবেন না, আপনি বলবেন বাংলাদেশের স্বাধীন সংবাদপত্র চালানোটা রাইট আছে কিনা, বাংলাদেশে একটা ছায়ানট খুলে রাখার রাইট আছে কিনা, আপনি এটা বলবেন। এটা দিয়ে আপনি ইন্ডিয়ান হেজিমনি যেন তার ভালো করে টিকে থাকে, তার পক্ষে জনগণের সম্মতি তৈরি করতেছেন কিনা, ওটা তো দেখবেন না, আপনি বলবেন না 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 আমি তো মানে প্রগতিশীল চিন্তা ভাবনার পক্ষে কিছু সাংস্কৃতিক কাজকর্ম করছে, আপনি বলবেন না যে আপনি ইন্ডিয়ান দালালি করছেন, ইন্ডিয়ান ক্ষমতা হেজিমনির পক্ষে সম্মতি তৈরি করার কাজ করতেছেন আপনি। করে আমি যাই না, আমি তো প্রগতিবাদ চর্চা করছি, আমি তো আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করছি,
তাহলে মূল জিনিসটা কি হলো আসলে? মূল জিনিসটা হলো আপনি গণতান্ত্রিক চর্চা বলে ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়াতে পারবেন না। আর শেষ বিচারে যখন জিনিসটা ওপেন, ওই যে বললাম না, যখন বন্দুকের নলের মুখে চলে গেছে, 25শে মার্চ এসে গেছে, তখন আর আপনি গণতান্ত্রিক অধিকার বললা 25শে মার্চ থেকে পাকিস্তান আর্মিকে ঠেকানো যায় নাই, এখনো আপনি পারবেন না। আমরা ক্রমশ সেদিকে চলে যাচ্ছি। আপনি নিজেই একসময় বলতেছেন, দেখেন ফাইনালি, আচ্ছা তার আগে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, আমার দেশ চালু হওয়ার সময় থেকেই প্রবলেম হয়েছে প্রথম আলো টার্গেট। আচ্ছা ভাই সাহেব, প্রথম আলো একটা পত্রিকা, আমার দেশে একটা পত্রিকা, আপনাদের বাসায় প্রথম আলো একটা ভালা খুব আদর্শ পত্রিকা, আমার দেশটা ইসলামী সুশ্রী দিয়ে পয়সা খাওয়া পত্রিকা, বলেন এগুলো অসুবিধা নেই, কিন্তু পত্রিকা তো দুইটা, তো পত্রিকার দুইটা হলে তাদের মধ্যে কম্পিটিশন থাকবে, একটা চারটা কিছু হইতে চাইবে, সার্কুলেশন বাড়াতে চাইবে, এগুলো তো স্বাভাবিক নাকি? কিন্তু আপনি কি বলছেন? আমার দেশ তৈরি হওয়ার পর থেকেই সমস্যাটা তৈরি হয়েছে, কেন তারা প্রথম আলোকে টার্গেট করলো? আচ্ছা, তো ডেইলি স্টারের সাথে তার বিরোধ কি? আমার দেশ কি ইংরেজি পত্রিকা? ছায়ানটের সাথে তার কাছাল কি? আমার মিলল না কথাটা, চিন্তা ভাবনা করে বলেন। হ্যাঁ, কার কিসের সুবিধা কি আপত্তি? সেম কথা তাকেই বলা যায়, প্রথম আলোর কিসের সুবিধা কিসে আপত্তি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এগুলা কথা বললে ওই ব্যক্তি আমার দেশ বা মাহমুদুর রহমানকে দায়ী করে এখান থেকে বাঁচতে পারবেন না। তো মূল প্রশ্নটাকে এড়া যাবেন না, উত্তর দেওয়ার চেষ্টা করে। ইন্ডিয়ান হেজিমনির পক্ষে কি আপনি পক্ষে না, নাকি আপনি ইন্ডিয়ান মসজিদ দেখতে পান না পান, যদি না পান যদি, তাহলেও আপনি হেজিমনির পক্ষে, আসলে তাই হয়ে যাবে জিনিসটা। ওকে, শেষে কি হয়েছে দেখেন, উনি লিখতেছেন এই সরকার পুরাই ব্যর্থ, স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী এবং আইজিপির পদত্যাগ মাস্ট, ইন্টেলিজেন্স সংস্থাগুলো ব্যর্থ, এই ইন্টেলিজেন্স নিয়ে ইলেকশন করবেন? এত পরিকল্পনাতেও অবশ্যই অন্য দেশ থাকতে পারে, এই যে আবার স্বীকার করে বলতেছেন এগুলোর ভিতরে অন্য দেশের স্বার্থ থাকতে পারে, কিন্তু কি করলেন আপনারা? ক্যান্টনমেন্ট থেকে আর্মি কেন এত পরে মুভ করেছে? বেচারা, আপনাদেরকে কি বলবো আর আমি। আবার এই লেখকের দেখেন চিন্তার পদ্ধতিটা কেমন, উনি দেখতেছেন তিনটা দলের তিনটা স্ট্র্যাটেজি, কার কার? বিএনপির স্ট্র্যাটেজি হলো পলিসি ড্রিভেন ক্যাম্পেইন, মানে একটা সমর্থন দিচ্ছে, কিন্তু বিএনপি নাকি একদম পলিসি মাফিক ক্যাম্পেইন করতে আসছে। মানে উনি দেখতে পেলেন না যে বিএনপি যে ইন্ডিয়ান হাত ধরে ক্ষমতা আসতে হচ্ছে, এটা উনি দেখতে পাচ্ছেন না বা দেখতে চাচ্ছেন না। আচ্ছা ভালো, আপনার ইচ্ছা। জামাতের বেলা বলছেন এটা ধর্মভিত্তিক ক্যাম্পেইন, না এটাও ঠিক না। ইসলামী পার্টি ধর্মভিত্তিক কিছু তো করবে, এমনও করবে যে সময় সময় আমাদেরকে ভোট না দিলে বেঁচতে দিতে পারেন, এগুলো চালু করে বেলাবে, সেগুলো আছে, কিন্তু এর মানে এই না যে ওরা ধর্মভিত্তিক ক্যাম্পেইনটাই করছে ওরা। এনসিপি অ্যান্টি ভারতের স্ট্র্যাটেজি, এটাও খুব খারাপ। এই এখন এই যে অ্যান্টি ভারত বলা যাবে না কেন? ও একটা হেজিমনি বাংলাদেশে রক্ষা করতে চাইলেও এটা করা যাবে না। এটা কতবার বলবো আপনাদেরকে আমি, এটা তো দেশভাগের সময় থেকে 51 সালে যখন জমিদার উচ্ছেদ করা হয়েছে, এখান থেকে তো শুরু এইটার। আপনি যদি এইটা না দেখে চোখ বন্ধ করে থাকতে চান, আপনি পারবেন? সরি, আপনি পারবেন না। এটা প্রশ্ন একটাই, ইন্ডিয়ান হেজিমনি, এই প্রসঙ্গে আপনার বক্তব্য আপনাকে দিতে হবে। এটা আপনিও না দিয়ে পারবেন না, ইউনূস সাহেব পারবেন না, তারেক জিয়াও পারবে না, কেউই পারবে না, কোনো রাজনৈতিক দল পারবে না। এই প্রশ্ন দিতে হবে, এই প্রশ্নের উত্তর সবার মনে, ভুলে যেতে চাইছিলেন যারা, তাদের সবার মনে যেন অবশ্যই মুখে ছাপ পড়ে যায়, একটা ছাপড়া দিয়েছিল যাওয়া, এই ছাপ ফেলে দেওয়ার কাজটা করে গেছে ওসমান হাদি। একটা মৃত্যু এত সহজ না। ওসমান হাদির সাকসেস ওইটাই। ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গটাকে আমরা ভুলে যেতে চাইছিলাম, ভুলাই দিতে চাইছিলাম, তাদের সবার মুখে দু চারটে করে থাপ্পড় দিয়া দেখাই গেছে মূল প্রশ্নটা কি ছিল আমাদের। ইন্ডিয়ান হেজিমনির প্রশ্নকে পাশ কাটায় ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় আসবো আমি, হবু ক্ষমতার লোক হবো আমি, এই প্রসঙ্গটা যে সম্ভব না, সেটা আর একবার আমাদেরকে চট থাপ্পড় মেরে আমাদের সবার সামনে এই প্রশ্নটা ঝুলাই দিয়ে গেছে হাদি। এটা যদি আমাদের মনে থাকে, তাহলে হাদির এই আত্মত্যাগটা আরো সফল লাভ করবে বলে আমি বিশ্বাস করি।